ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধ এখন শুধু ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই। জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন সহ পুরো যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম, লেবাননে ইসরায়েলের ভয়াবহ পেজার হামলার পর পাল্টা জবাব হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলায় কাঁপল ইসরায়েল। জানিয়ে দেব জাতিসংঘে যাওয়ার আগে এরদোগান বললেন, আমরা আগেই বলেছিলাম ইসরায়েল গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়। অপরদিকে পশ্চিমা গণমাধ্যমগুলো লিবিয়া বিপর্যয়ে ন্যাটোর ভূমিকা লোকায় কেন, জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এদিকে ইসরায়েলি বর্বরতা ও সন্ত্রাসের নজিরবিহীন মাত্রায় স্তম্ভিত আন্তর্জাতিক আইনবিদরা মানবাধিকারের শত শত বছরের প্রচেষ্টাকে ধ্বংস করছে ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো, এখনো অশান্ত মণিপুর, টহলে রয়েছে সেনাবাহিনী। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও লেবাননের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে লেবানিজ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনগত রাতে উত্তর ইসরায়েলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করে ইরান সমর্থিত সংগঠনটি জানায়, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে তারা। বিবৃতিতে আরো বলা হয়, এদিন হামলা চালাতে ফাদিয়া 1 ও ফাদিয়া 2 রকেট ব্যবহার করা হয়েছে। গত কয়েক মাসে তারা ইসরায়েলে যেসব রকেট ছুড়েছিল তা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত রাশিয়ার তৈরি কাতিউশার রকেট। এদিকে এই হামলার জেরে রোববার মধ্যরাতের পর উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। উত্তর ইসরায়েলে মানুষের জমায়েতের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে অন্তত 10টি রকেট ছোড়ার কথা নিশ্চিত করেছে। এসব রকেটের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবানন জুড়ে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরগুলিতে ব্যাপক বিমান হামলা চালানো হয়। এতে অন্তত 38 জন নিহত ও কয়েক ডজন আহত হয়। লেবানন জুড়ে একযোগে পেজার বিস্ফোরণে বহু হতাহতের রেশ কাটতে না কাটতেই একদিনের মাথায় বুধবার দেশটিতে একযোগে ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত 30 জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। এসব বিস্ফোরণের পরিকল্পনা কয়েক মাস আগে থেকেই করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে হিজবুল্লাহ ও লেবাননের একাধিক সূত্র জানিয়েছে। লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই ধরনের সন্ত্রাসী হামলার জন্য ইসরায়েল সরাসরি দায়ী করা হলেও এ বিষয়ে মুখ খোলেনি নেতানিয়াহু সরকার। গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েল এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায়। গাজার হামাস সরকার ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলায় অন্তত 1000-এর বেশি ইহুদিবাদী নিহত হয়। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে এ পর্যন্ত 41,000-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন। আমরা আগেই বলেছিলাম ইসরায়েল গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়, বলেছেন এরদোগান। লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকি টকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলে আঙ্কারা আগেই যে অভিযোগ করেছিল এই ঘটনা তা প্রমাণিত হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের 79তম বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আঙ্কারা ত্যাগের প্রাক্কালে শনিবার রাতে এই নিন্দা জানান। এরদোগান বলেন, ইসরায়েল কোন সন্ত্রাসী গোষ্ঠীর স্টাইলে হামলাগুলো চালাচ্ছে। তিনি বলেন, এই ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রতি তেল আবিবের কোনো ভ্রুক্ষেপ নেই। এটি তার ঘৃণ লক্ষ্য চরিতার্থ করার জন্য যে কোনো জঘন্য কাজ করতে পারে। এরদোগান আরো বলেন, এসব হামলা প্রমাণ করেছে কিছু পশ্চিমা দেশের পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরায়েল লেবানন সহ গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়। এই অঞ্চলে বর্তমানে একটি বর্ণনাতীত ভয়াবহ
সংকটের সম্মুখীন বলেও তিনি উল্লেখ করেছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সেই ধরনের সংকট এড়াতে চাইলে অতীতের যে কোনো সময়ের চেয়ে ইসরায়েলের উপরে অনেক বেশি চাপ সৃষ্টি করতে হবে। তিনি আন্তর্জাতিক সমাজ, বিশেষ পশ্চিমা দেশগুলোকে ইসরায়েলের জঘন্য অপরাধ চেয়ে না দেখে তা বন্ধ করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পশ্চিমা গণমাধ্যমগুলো লিবিয়া বিপর্যয়ে ন্যাটোর ভূমিকা লুকায় কেন? ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী অন্তত ৯,৭০০ বিমান হামলা চালিয়ে এবং ৭,৭০০ এর বেশি গাইডেড বোমা নিক্ষেপ করে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি সরকার পতন ঘটায়। একটি আন্তর্জাতিক সংস্থার গবেষক সোপ্যাক মনে করেন, এসব বোমা হামলায় এমন হাজার হাজার মানুষ নিহত হয়েছে যাদেরকে রক্ষা করার দাবি করেছিল ন্যাটো। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়কে সাধারণত পরস্পর থেকে আলাদা করা কঠিন, বিশেষ করে ওই বিপর্যয় সৃষ্টিতে যখন বিদেশি সামরিক বাহিনীর হস্তক্ষেপ থাকে। 2023 সালের সেপ্টেম্বরে ড্যানিয়েল নামক ঘূর্ণিঝড়ের আঘাতে লিবিয়ায় হাজার হাজার মানুষ নিহত হয়। ওই ঘূর্ণিঝড় কোনো স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় ছিল না, বরং সেটি ছিল তার সবচেয়ে বড় কোনো ঘটনা, যার সূত্রপাত হয়েছিল 2011 সালে লিবিয়ায় ন্যাটো বাহিনীর সামরিক হস্তক্ষেপের ফলে। অথচ পশ্চিমা গণমাধ্যমগুলো এই ঘটনা তুলে ধরতে গিয়ে এর প্রাকৃতিক দিকগুলোর প্রতি দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু এর পেছনে ন্যাটোর ভূমিকা বেমালুম চেপে গেছে। পার্স টুডের এই নিবন্ধে এ বিষয়টির স্বরূপ উন্মোচনের চেষ্টা করা হয়েছে যে পশ্চিমা গণমাধ্যমগুলো লিবিয়ায় অবকাঠামোগত ধ্বংস এবং দেশটিতে চরম বিশৃঙ্খলা ও গোলযোগ দেখা দেওয়ার পেছনে ন্যাটোর গুরুত্বপূর্ণ ভূমিকা কেন লুকিয়ে রাখার চেষ্টা করছে। 2011 সালে লিবিয়ায় ন্যাটো বাহিনীর বিমান হামলা দেশটিতে মানবিক ও অবকাঠামোগত সংকট সৃষ্টি করে। রেসপন্সিবল স্টেট ক্রিয়েট এর মতে 2023 সালের সেপ্টেম্বরে ড্যানিয়েল নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভয়াবহ জলোচ্ছ্বাসে অন্তত 10,000 মানুষের মৃত্যু হয়েছে। এটি নিছক কোনো প্রাকৃতিক বিপর্যয় ছিল না, বরং সেটি ছিল লিবিয়ায় ন্যাটো বাহিনীর সামরিক হস্তক্ষেপের অনিবার্য পরিণতি। রেসপন্সিবল স্টেট ক্রিয়েট এর গবেষক গ্রেগরি সোপ্যাক বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো একথা তুলে ধরার চেষ্টা করে যে গৃহযুদ্ধের কারণে লিবিয়া কর্তৃপক্ষ ওই প্রাকৃতিক বিপর্যয় থেকে জনগণকে রক্ষা করার পর্যাপ্ত সুযোগ পায়নি, অথচ তারা লিবিয়ায় ন্যাটোর সামরিক হামলার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করে গেছে। মানবাধিকারের শত শত বছরের প্রচেষ্টাকে ধ্বংস করছে ইসরায়েল। ইসরায়েলি বর্বরতা ও সন্ত্রাসের নজিরবিহীন মাত্রায় স্তম্ভিত আন্তর্জাতিক আইনবিদরা। আন্তর্জাতিক মানবিক আইন ও নীতিমালার অন্যতম প্রধান একটি দিক বা ধারা হলো, যুদ্ধের সময় কেবল সশস্ত্র ব্যক্তিদের ওপরে হামলা চালানো যাবে, কিন্তু ফিলিস্তিনের দখলদার ইহুদিবাদী ইসরায়েল চিকিৎসক, সাংবাদিক ও ত্রাণকর্মী ও হাসপাতাল কর্মী এবং নারী ও শিশু সহ সব ধরনের বেসামরিক মানুষদের ওপরে হামলা চালিয়ে তাদের হত্যা করে যাচ্ছে। সম্প্রতি লেবানন ও সিরিয়ায় হাজার হাজার মানুষের কাছে থাকা বেতার যোগাযোগের পেজারগুলো এবং পরদিন বেশ কিছু সংখ্যক ওয়াকিটকি জাতীয় বেতার যন্ত্র একসঙ্গে বিস্ফোরিত হলে গোটা বিশ্ব স্তম্ভিত ও হতবাক হয়েছে। ইসরায়েলের ওই নৃশংস ও অপ্রত্যাশিত সাইবার সন্ত্রাসী হামলায় লেবানন ও সিরিয়ায় অন্তত কয়েক ডজন মানুষ নিহত ও 3,000 জনেরও বেশি আহত হয়েছেন। লেবাননের হিজবুল্লাহ কয়েকজন সদস্য এই হামলায় শহীদ হয়েছেন। আহতদের অনেকে চোখ নষ্ট হয়ে গেছে এবং অনেকেই গুরুতর আহত অবস্থায় মারাত্মক সংকটের মধ্যে রয়েছেন। বেতার যোগাযোগের ওই যন্ত্রগুলো উৎপাদনে জড়িত কোম্পানিগুলোর সহায়তা ইসরায়েল এই হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ইসরায়েলের এইসব অপরাধকে নৃশংস ও বর্বরোচিত এবং জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক মানবিক আইনগুলোর প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য না করে সব ধরনের লক্ষ্যবস্তুর ওপরে নির্বিচারে হামলা জেনেভা কনভেনশনের লঙ্ঘন। এখনো অশান্ত মণিপুর টহলে সেনাবাহিনী। এখনো অশান্ত ভারতের 7 সিস্টারের অন্যতম রাজ্য মণিপুর। সেখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে টহল দিচ্ছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে শনিবার দুটি পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফের বহু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে মণিপুরে। দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা
চোরাচাঁদপুর, থোবাল এবং ইম্ফল জেলার পূর্ব সীমানায় তল্লাশি অভিযানের পর ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে চোরাচাঁদপুরের থাংজিং ব্রিজের ওপরের ঘন জঙ্গল থেকে তারা দুটি ম্যাগাজিন, একটি সিঙ্গল ব্যারেল রাইফেল, দুটি 9mm পিস্তল, দুটি দেশি রকেট, একটি দূরপাল্লার মর্টার, দুটি মাঝারি পাল্লার মর্টার এবং 4টি বোমা উদ্ধার করেছে। আর এক দফা অভিযানে থোবাল এবং ইম্ফলের পূর্ব সীমানায় চাংবি গ্রাম থেকে দুটি কার্বাইন মেশিনগান, দুটি পিস্তল, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক এবং 9টি হ্যান্ড গ্রেনেড সহ আরও নানা ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করা হয়েছে মণিপুর পুলিশের কাছে। সম্প্রতি কঙ্কো, কোপি এবং পশ্চিম ইম্ফলের দুটি জায়গায় ড্রোন হামলাকে কেন্দ্র করে মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এর মাঝে শুক্রবারই পূর্ব ইম্ফলে বড় নাশকতার ছক বানচাল করেছে সেনাবাহিনী। বংজাং ও ইথাম গ্রামের পাহাড়ি রাস্তায় পুঁতে রাখা 7টি আইডির সন্ধান পেতে তা নিষ্ক্রিয় করা হয়েছে। বিস্ফোরকগুলোর মোট ওজন প্রায় 28.5 কেজি। তবে এর মধ্যেই মণিপুরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক বিতর্ক। মোদী সরকারের তৃতীয় শাসনকালের 100 দিন উপলক্ষে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, মণিপুরের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ পদত্যাগ করছেন না, বরং আলোচনা চলছে কুকি ও মেইতেই দুই পক্ষের সঙ্গেই।